হাসিব হাসপাতালে অপারেশন থিয়েটারের দরজার সামনে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোরে বসে আছে। এক পা মাটিতে শুয়ে আরেক পায়ের হাঁটু ভাঁজ করে তাতে এক হাত ভর দিয়ে নিষ্প্রাণ চোখে ছাদের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে এখনো পানি পড়ছে। মনে পড়ছে হিশামের সাথে কাটানো মুহূর্তগুলো। বাবা মারা যাওয়ার পর হিশামই ছিল তার একমাত্র অভিভাবক। কিন্তু আস্তে আস্তে দুজনের মাঝে কেমন জানি একটা দূরত্ব চলে এলো। তাকে জোর করে হলে পাঠানোটাই সে দূরত্ব সৃষ্টির মূল কারণ। হাসিবের ঘোর কাটল তৃপ্তির ফোপানোর শব্দে। একটা চেয়ারে পা তুলে হাঁটুতে মুখ গুজে তৃপ্তি কাঁদছে। মঞ্জুরা বেগম অসুস্থ হয়ে অন্য ওয়ার্ডে ভর্তি। ছেলের মৃত্যু সংবাদ তিনি সহ্য করতে পারেননি। তারপর যখন শুনলেন হিশাম এখনো বেঁচে আছে, এরপর তার শরীরের অবস্থা কিছুটা ভালো হয়েছে। হাসপাতালের এই ওয়ার্ডা পুরোটা নেতাকর্মী দিয়ে ভর্তি। সবাই অপারেশন থিয়েটার থেকে দূরে করিডোরে ভিড় জমিয়েছে। অনেকেই উত্তেজিত হয়ে হিশামের অ্যাক্সিডেন্টের প্রতিশোধ নেয়ার জন্য হম্বিতম্বি করছে। কয়েকজন গার্ডাকরিডাহরের মুখ দাঁড়িয়ে আছে। উত্তেজিত নেতাকর্মীরা যেন অটির সামনে গন্ডাহল না পাকায় সেজন্য কঠোর ব্যবস্থা নিয়েছে তারা। হিশামের সেক্রেটারি হাসিবের কাছে হাঁটু মুড়ে বসে কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যা হয়ে গেছে তা মেনে নিয়ে নিজেকে শক্ত করো। তুমি শক্ত না হলে তোমার মা ভাবি ওরা যে আর টিকতে পারবে না। হাসিব মুখ ঢেকে ডাকরে কেঁদে উঠল। হাত সরিয়ে সেক্রেটারির দিকে তাকিয়ে বলল, কেমন করে শক্ত হব আমি? আমার যে কলিজা ছিঁড়ে যাচ্ছে। সেক্রেটারি চশমা খুলে চোখের পানি মুছলেন, হাসিবকে বললেন, যে করেই হোক শক্ত হও, না হলে অনেক কিছু হারাবে তুমি। সেক্রেটারি চলে গেল। হাসিব দেয়ালে মাথা ঠেকিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগল। তখন মনসুর আলী আর নাইমুর আসল। মনসুর আলী দুঃখী কণ্ঠে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, আহারে, ফুলের মতো মেয়েটার কি হাল হয়েছে। চিন্তা করো না মা, হিশামের কিছু হতে দিব না আমরা। মনসুর আলীর কথা শুনে হাসিব রেগে গিয়ে উঠে দাঁড়াল। ক্ষিপ্ত হয়ে মনসুর আলীর পাঞ্জাবির কলার ধরে বলল, আপনি আমাকে ভুল খবর কেন দিয়েছিলেন? আমার ভাই বেঁচে আছে এখনো, অথচ আপনি বলেছেন সে মারা গেছে। এই খবর শুনে আরেকটু হলেই আমার মা হার্ট অ্যাটাক করত। মনসুর আলী ক্ষুব্ধ চোখে তাকালেন হাসিবের দিকে। বাম পাশে করিডোরের দিকে তাকালেন, সেখানে সব নেতাকর্মীরা তাদের দিকে তাকিয়ে আছে। নেতাকর্মীদের সামনে একটা বাচ্চা ছেলের হাত এত বড় অপমান মনসুর আলী মানতে পারলেন না। তিনি হাসিবের উপর চরম প্রতিশোধ নিবেন বলে ঠিক করলেন। কিন্তু এখনই তা প্রকাশ করলেন না। আবারও চোখে মুখে দুঃখী ভাব ফুটিয়ে বললেন, আমি তোমাকে ভুল খবর দেইনি বাবা। আমি নিজেই তো এমন সংবাদ শুনে স্ট্রোক করার পর্যায়ে চলে গিয়েছিলাম। তারপর এখানে এসে দেখলাম হিশাম বাবা বেঁচে আছে। হাসিব কলার ছেড়ে দিয়ে আবারও দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মনসুর আলী আর নাইমুর চোখ চাওয়াচাওয়ি করল। দুজনেই সেখান থেকে চলে এসে ফাঁকা জায়গায় দাঁড়াল। দুজনেই সিগারেট ধরাল। নাইমুর নাক দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এখন কি করবেন? প্ল্যান তো এটাও ঠিকঠাক হলো না। প্ল্যান ঠিকঠাক না হয়ে সাপে বর হয়েছে। হিশামকে জেলে দিতে চেয়েছিলাম, এখন সে দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছে। যদি না মরে? মনসুর আলী ভ্রু কুঁচকে বলল, না মরলে তুমি মেরে দিবে। এই পর্যন্ত এসে আর পিছিয়ে যাওয়ার উপায় নেই। হিশাম ওখানে গাড়ি নিয়ে গিয়েছিল, তার মানে সে নিশ্চয়ই কিছু জেনেছে। বেঁচে থাকলে আমাদের বার্তা বাজাবে। নাইমুর কপাল চুলকে আবারও সিগারেটে টান দিল। বলল, হুমম। কিন্তু নির্বাচনের কি করবেন? খান পরিবার নির্বাচনে থাকলে আপনার জিতা তো অসম্ভব। হিশাম চৌধুরী থাকলে তাও জিতার সম্ভাবনা ছিল। আপনাকে ভোট দেয়া তো দূরের কথা, ভোট চাইতে গেলে মানুষ দৌড়ানি দিবে।
শেষের কথাটা বলার সময় নাইমুর খেক করে হাসির শব্দ তুলল। মনসুর আলী অপমানিত হয়ে গরম চোখে তাকালেন। সিগারেট ছুঁড়ে ফেলে বললেন, ভোট না দিলে ভোট চুরি করব। তোমাকে দলে নিয়েছি কি করতে? ভোট চুরি করার ব্যবস্থা কর। যত টাকা লাগে দিব। মনসুর আলী চলে গেল। নাইমুর বাঁকা চোখে মনসুর আলীর যাওয়ার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে কুৎসিত একটা গালি দিয়ে বলল, বেঈমানের বাচ্চা, আমার স্বার্থ না থাকলে তোর জান বের করে নিতাম। সন্ধ্যায় শাহাদ কুহুকে নিয়ে হাসপাতালে আসল। আশফাক খানের আঘাত তেমন গুরুতর না, তারপরও তাকে ফুল বডি চেকআপ করা হবে এবং কয়েক ঘন্টা মনিটরিংয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা তো আগেই চলে এসেছিল, এবার জয়া বেগম শাশুড়িকে নিয়ে হাসপাতালে আসল। কুলসুমা বেগম ছেলের ব্যান্ডাজ দেখে হাউমাউ করে কেঁদে উঠলেন। আব্দুল গাফফার বেডার পাশে চেয়ারে বসে থেকে বললেন, কেঁদো না, অল্পের জন্য রক্ষা পেয়েছে ছেলেটা। কান্নাকাটি করে ওর মানসিক অবস্থা ফুরবল করে দিও না। কুলসুমা বেগম ছেলের পাশে বসে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বললেন, এই বয়সে এত কিছু সহ্য করা যায় না। এত বিপদ আপদ থেকে কবে যে মুক্তি মিলবে। শাহাদ এগিয়ে এসে কুলসুমা বেগমকে ধরে সান্ত্বনা দিল। বলল, চিন্তা করো না দাদিজান, সব ঠিক হয়ে যাবে। শাহাদ কুহুকে নিয়ে হিশামকে যে ওয়ার্ডা রাখা হয়েছে সেখানে আসল। পুরো করিডর জুড়ে নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই শাহাদের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। কারো কারো চোখে ক্ষোভ। শাহাদ কুহুকে নিয়ে সবাইকে এড়িয়ে হিশামের কেবিনের কাছাকাছি এল। কুহু আশপাশের সবার তাকানো দেখে শাহাদের বাহু খামছে ধরল। দ্বিতীয় দফায় তারা আবারও বাধা পেল দাঁড়িয়ে থাকা গার্ডার কাছে। শাহাদ বিচলিত হল না, শান্তভাবেই বলল, আমি হিশাম চৌধুরীকে দেখেই চলে যাব। কথাটা বলার কিছুক্ষণ পরে হিশামের কেবিনের ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এল, উনাকে ভেতরে আসতে দাও। গার্ডাগুলো সরে দাঁড়াল। শাহাদ কুহুকে নিয়ে ভেতরে ঢুকল। প্রথমেই চোখ পড়ল মঞ্জুরা বেগমের দিকে। তিনি কান্নাভেজা চোখে তৃপ্তির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছেন। তৃপ্তি শাহাদকে ঢুকতে আদেশ দিয়েছে এই জন্য। শাহাদ মঞ্জুরা বেগমকে পাত্তা দিল না। সে হিশামের বেডার কাছে গিয়ে দাঁড়াল। অনেক জটিল অপারেশনের পর হিশামকে কেবিনে দেয়া হয়েছে। তার মাথা ব্যান্ডাজে মোড়ানো, মুখে নল, দুটো হাতেই স্যালাইন আর রক্ত দেয়ার নল। মাথার কাছে যন্ত্রপাতিগুলো বিপ বিপ শব্দ করে, এখনো হিশামের হৃদস্পন্দন যে চলমান তার সংকেত দিচ্ছে। শাহাদের শরীর কেঁপে উঠল হিশামের এমন অবস্থা দেখে। সে বেডার একপাশে স্ট্যান্ডার ধরে নিজেকে সামলাল। কুহু তৃপ্তির কাছে গিয়ে তৃপ্তির হাত ধরল। তৃপ্তি হালকা হেসে কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি এসেছ, আমার ভালো লাগছে। ওর সেন্স থাকলে তোমাদেরকে দেখলে খুশি হতো। কুহু সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে আপু, ধৈর্য ধরেন। মঞ্জুরা বেগম শাহাদের দিকে তাকিয়ে বলল, খুশি হয়েছ তো আমার ছেলেটাকে এভাবে দেখে? দেখো কি হাল করেছ তার। শাহাদ চোখ বন্ধ করে আবার খুলল। ধরা গলায় বলল, আমি কেন হিশাম ভাইকে মারতে যাব? এটা একটা অ্যাক্সিডেন্ট। সেখানে আমার বাবাও ছিল, উনিও আঘাত পেয়েছেন। মঞ্জুরা বেগম শাহাদের কথা গায়ে মাখলেন না। হিশামের হাত ধরে গুনগুনিয়ে কেঁদে উঠলেন। ওই মুহূর্তে ডাক্তারকে নিয়ে হাসিব ঢুকল। শাহাদ আর কুহুকে দেখে বিব্রত বোধ করল সে। শাহাদ হাসিবকে সহজ করার জন্য তার কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলল, যা হয়েছে তা ভুলে নিজেকে শক্ত করো। আমি আছি তোমার সাথে। নিজেকে একা ভাববে না। হিশাম ভাইয়ের সব দায়িত্ব আমি নেব। হাসিব নিচের দিকে তাকিয়ে মাথা নাড়ল। শাহাদ হাসিবকে জড়িয়ে ধরল। বলল, হিশাম ভাইয়ের মতো আমিও তোমার বড় ভাই।
যে কোনো প্রয়োজনে আমি তোমার সাথে থাকব। মঞ্জুরা বেগম ফুস করে উঠে বললেন, এই ছেলে আমার ছেলেকে ছাড়ো। তোমার কোনো সাহায্য লাগবে না। এখান থেকে বিদায় হও। শাহাদ ছেড়ে দিল হাসিবকে। হাসিব বিরক্ত হয়ে বলল, মা প্লিজ থামো। ডাক্তার বলল, আপনারা রোগীর পাশে এভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। শাহাদ ডাক্তারকে জিজ্ঞেস করল, রোগীর অবস্থা কি ডাক্তার? জ্ঞান কবে ফিরবে? হাসিব হতাশ শ্বাস ফেলে কেবিনে রাখা সোফাটায় গিয়ে গা এলিয়ে বসে পড়ল। ডাক্তার কি বলবে সে জানে। দ্বিতীয়বার এই কথা শোনার শক্তি তার নেই। ডাক্তার বলল, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় উনি কোমায় চলে গেছেন। জ্ঞান কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা বলা যাচ্ছে না। এই কথা শুনে তৃপ্তি হাউমাউ করে কেঁদে উঠলে। দৌড়ে এসে হিসামের বুকের উপর শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে তুমি যেও না। আমার ছেলেটাকে বাবার আদর থেকে বঞ্চিত করো না। গেলে আমাদেরকে সাথে নিয়ে যাও। কুহু তৃপ্তিকে এসে টেনে সরাতে চাইল কিন্তু পারল না। শেষে ডাক্তার এসে তৃপ্তিকে বুঝিয়ে সরাতে সক্ষম হল। মঞ্জুরা বেগম হিসামের নাম ধরে বুক চাপড়ে কাঁদছেন। হাসিব তাকে থামাতে পারছে না। ডাক্তারও চেষ্টা করে পারছেন না। শাহাদ এই অবস্থায় নিজেকে ধরে রাখতে পারছে না। সে দু পা পিছিয়ে গেল। কোমায় চলে যাওয়া হিসামের দিকে তাকিয়ে তার দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত কেবিন ছেড়ে বেরিয়ে আসল। কোনোমতে পা চালিয়ে হাসপাতালের বারান্দায় এসে দাঁড়াল। দুহাত রেলিংয়ে রেখে চোখ বন্ধ করে নিচের দিকে ঝুঁকে রইল। হিসাম কোমায় চলে গেছে, আর কোনোদিন জ্ঞান ফিরবে কিনা তার ঠিক নেই। শাহাদ যেন কোনোমতেই মানতে পারছে না। রাগে কষ্টে ব্যান্ডাজ করা হাতটা দিয়ে রেলিংয়ে ঘুষি মারল। তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল শরীর জুড়ে। তবে এই যন্ত্রণা তার মানসিক যন্ত্রণার কাছে কমই মনে হল। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। ভাবতে চেষ্টা করল কেন এমন বিপদ নেমে আসছে তাদের উপর। এই বিপদ থেকে পরিত্রাণ পাবার উপায়ই বাকি। সেই মুহূর্তে শাহাদের চোখ গেল হাসপাতালের বাগানের দিকে। নাইমুর আর মনসুর আলী আলোচনায় ব্যস্ত। মনসুর আলীর মুখ হাসি হাসি। হিসামের কোমায় থাকায় যে এই হাসির মূল কারণ তা বুঝতে শাহাদের সময় লাগল না। নাইমুর আর মনসুর আলী দুজনকেই সে উপযুক্ত শাস্তি দিবে। সবই তার প্ল্যান করা আছে, এখন শুধু একটু সময়ের অপেক্ষা। মাঝরাতে কুহুর ঘুম ভেঙে গেলে দেখল শাহাদ পাশে নেই। কুহু উঠে বসল বিছানায়। হাসপাতাল থেকে ফেরার পর থেকেই কথাবার্তা কম বলছে শাহাদ। সারাক্ষণ কি যেন ভেবেছে আর স্টাডি রুমেই বেশিরভাগ সময় কাটিয়েছে। ফোনে চিৎকার চেঁচামেচিও কম করেনি। কয়েকবার আউট হাউজে গিয়েও কি সব মিটিং করেছে। দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকেও সে ডাকিয়ে এনেছে। দেখেই বোঝা যাচ্ছে সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। কুহু পা টিপে টিপে স্টাডি রুমে দরজা খুলে উকি দিল। না, ভেতরে শাহাদ নেই। একে একে সে বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খুঁজল। শাহাদ কোথাও নেই। ছাদে গেছে কিনা দেখার জন্য ঘরের বাইরে আসতেই ডাহরইং রুমের দিকে চোখ গেল তার। ডাহরইং রুমের বাম পাশের হলওয়ের দিকে। সেখান থেকে আলো আসছে। ওইদিকে তো জিম। তার মানে কি শাহাদ জিমে আছে? কুহু সিঁড়ি দিয়ে নেমে ডাহরইং রুম পেরিয়ে হলওয়েতে আসল। সে ঠিক ধরেছিল হলওয়ের শেষে জিমে আলো জ্বলছে। কুহু আস্তে আস্তে জিমের দরজার সামনে এসে দাঁড়াল। শাহাদকে দেখতে পেল। কালো স্লিভলেস গেঞ্জি পরিহিত শাহাদ এগ্রেসিভ হয়ে পাঞ্চিং ব্যাগে একের পর এক ঘুষি দিচ্ছে। হাতের ফোলা পেশিগুলো আরও ফুল ফেপে উঠছে। ঘাম বেয়ে পড়ছে ঘাড় বেয়ে। তার হাতে কোনো গ্লাভস নেই, একটা সাদা কাপড় পেঁচিয়ে রেখেছে। শাহাদের হাতের আঘাতের কথা মনে পড়ে কুহু আতকে উঠল। অস্থির হয়ে জিমে ঢুকে বলল, প্লিজ থামেন।
আপনার হাত বাজেভাবে ইনজুর্ডা। আচমকা নারীকণ্ঠ শুনে শাহাদ থেমে গেল। তাকিয়ে দেখল অস্থির মুখে কুহু দাঁড়িয়ে। শাহাদ কুহুর দিকে তাকিয়ে মুহূর্তের মাঝে নিজের এগ্রেসিভ ভাবটা ঝেড়ে ফেলল। নিজেকে শান্ত করে চমৎকার করে হেসে বলল, ঘুম ভেঙে গেছে? কুহু এগিয়ে এসে ঘামে ভেজা শাহাদকে জড়িয়ে ধরল। শাহাদ এক হাতে কুহুকে আগলে আরেক হাতে ঘামে ভেজা চুলগুলো উপরের দিকে ঠেলে দিল। কুহু অভিমানী কণ্ঠে বলল, একা একা কষ্ট পাচ্ছেন? আমার সাথে কি কিছু শেয়ার করা যায় না? আমি তো আপনার বউ। শাহাদ খুব সাবধানে একটা শ্বাস ফেলল। সে কুহুকে এসব কিছু থেকে দূরে রাখতে চায়। এই নোংরা রাজনীতির জগৎটা কুহুকে চেনাতে চায় না। চায় না কোনো কিছু শেয়ার করে কুহুর সরল মনটাকে বিষিয়ে দিতে। শাহাদ জিমে রাখা সোফায় বসে কুহুকে তার উড়ুর উপর বসাল। একটা টাওয়েল কুহুর হাতে দিয়ে হাসি মুখে বলল, ঘাম মুছে দাও। কুহু যত্ন করে শাহাদের ঘাম মুছে দিল। শাহাদের ডাহান হাত থেকে পেঁচানো কাপড় খুলে হাতের ব্যান্ডাজের অবস্থা দেখল। শাহাদ কুহুকে ঘনিষ্ঠ হয়ে নিজের বাহুতে আবদ্ধ করে বলল, তুমি কাছে আসলে আমার সব চিন্তা দূর হয়ে যায়। সব কষ্ট ভুলে যাই আমি। কুহু ধরা গলায় বলল, আমাকে তো ভালোই বাসেন না। এখন এসব বলে লাভ নেই। শাহাদ আশ্চর্য হয়ে বলল, কে বলল ভালোবাসি না? এত বড় অপবাদ। কুহুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। বলল, যদি ভালোইবাসেন তবে পানিতে লাফ দেওয়ার আগে আমার কথা মনে হয়নি? এত বড় রিস্ক কিভাবে নিতে পারলেন? শাহাদ কুহুর মুখের দিকে তাকিয়ে মধুর হাসি দিল। কুহুর ঠোঁটে গভীর স্পর্শ দিয়ে বলল, আমি যখন গাড়ির কাচের খোলা অংশ দিয়ে দেখালাম হিসাম ভাই ব্রিজের দিকে যাচ্ছে তখনও আমি জানতাম কি ঘটছে। কিন্তু যখন দেখলাম তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে পানিতে তলিয়ে যাচ্ছে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। আমার চোখের সামনে আমি কাউকে মরতে দিতে পারি না। এই জন্য রিস্ক নিয়েছি। কিন্তু এতে যদি আমার প্রিয়তমার মনে আঘাত লেগে থাকে তাহলে তার জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। কুহু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি সেটা? শাহাদ এক ঝটকায় কুহুকে সোফায় শুইয়ে দিল। কুহু শাহাদের বুকে হালকা চাপড় দিয়ে চাপাস্বরে বলল, কি করছেন? কেউ চলে আসবে। শাহাদ একটা সিরিয়াস ভাব নিয়ে বলল, আসুক। বউ যেহেতু ভালোবাসার প্রমাণ চেয়েছে তাই তাকে ইনস্ট্যান্ট এখানেই প্রমাণ দিব। কুহু চোখ বড় বড় করে অবিশ্বাসী কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। শাহাদ ভিলেনদের মতো হেসে বলল, ফাইন, তাহলে অসভ্যতামিই করব। ভোরবেলা হঠাৎ খান বাড়ির বেল কর্কশ শব্দে বেজে উঠল। কুহু শাহাদের সাথে জিমেই ঘুমিয়ে পড়েছিল। বেলের কর্কশ শব্দে তার ঘুম ভেঙে গেল। নিজেকে শাহাদের বুকে আবিষ্কার করল। দুজনেই গত রাতে ফ্লোরে ঘুমিয়ে পড়েছিল। শাহাদের মাথার নিচে সোফায় থাকা ছোট্ট একটা কুশন আর কুহু ঘুমিয়েছিল শাহাদের বুকের উপর। আবার বেল বাজতেই কুহু হুড়মুড়িয়ে উঠে বসল। কুহু সরে যেতেই ঘুমন্ত শাহাদ নড়েচড়ে পাশ ফিরে ঘুমাল। কুহু প্রথমে বুঝার চেষ্টা করল এখন সকাল না রাত। জিমের কাচের দেয়ালে তাকিয়ে দেখল দেয়ালের বাইরে বাগানে ভোরের আলো ফুটেছে। সে পাশ থেকে ওড়না তুলে নিয়ে গায়ে পেঁচিয়ে পা চালিয়ে সদর দরজার দিকে গেল। পুরো খান বাড়ি নীরব নিস্তব্ধ হয়ে আছে। কুহু বিশাল ডাহরইং রুম পেরিয়ে বড় বড় পা ফেলে চলল সদর দরজার দিকে। বেল লাগাতার বেজেই যাচ্ছে। কুহু তাড়াতাড়ি লক খুলে ভারী কাঠের দরজা টেনে খুলল। বাইরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল। আনিশা দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ বিষণ্ণ। সাথে দাঁড়িয়ে আছে রাহাত। কুহুকে দেখেই আনিশা জড়িয়ে ধরে কেঁদে দিল। কুহু নিজেকে সামলে নিয়ে আনিশাকে ধরে ডাহরইং রুমে নিয়ে বসাল। ততক্ষণে দুটো কাজের লোক চলে এসেছে। কুহু রেজিয়া সুলতানাকে ডাহ আনতে বলল তাদেরকে।
রাহাত ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। রাহাতের অবস্থা দেখে কুহু কাজের লোককে পানি দিতে বলল। পানি নিয়ে এলে রাহাত ভকভক করে সবটা শেষ করল। কুহুর দিকে তাকিয়ে বলল, গতকাল থেকে কান্না করছে। এই অবস্থায় এত কান্না করলে তো বাচ্চারও ক্ষতি, ওরও ক্ষতি। কুহু ক্রন্দনরত আনিশার দিকে তাকাল। পেট উঁচু হয়েছে আনিশার। আনিশাকে আগলে ধরে কুহু সান্ত্বনা দিল। কান্না করতে না করল। আনিশা আসার খবর পেয়ে রেজিয়া সুলতানা ছুটে এলেন। পিছু পিছু এলো আশফাক খান। বাবা মাকে দেখে আনিশার কান্না আরও বেড়ে গেল। আশফাক খানের কপালে ব্যান্ডাজ দেখে সে মুষড়ে পড়ল। রেজিয়া সুলতানা তাকে সান্ত্বনা দিতে গিয়ে ব্যর্থ হলেন। আনিশা ফুপিয়ে উঠে বলল, এত বড় ঘটনা হয়েছে, তোমরা আমাকে জানালে না। আমাকে নিউজ দেখে সব ঘটনা জানতে হয়েছে। রাহাতকে দিয়ে ম্যানেজারকে কল করিয়ে নিশ্চিত হয়েছি। আশফাক খান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, আমি ঠিক আছি রে মা। সবটাই একটা ছোট অ্যাক্সিডেন্ট। আল্লাহ নিজেই বিপদ থেকে উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ। আমি শুনেছি হিশাম চৌধুরীকে বাঁচাতে শাহাদ নদীতে ঝাঁপ দিয়েছিল। এত বড় রিস্কও কি করে নিল? আশফাক খান নীরব হয়ে গেলেন। এই বিষয়ে তার কিছু বলার নেই। ওই ঘটনার কথা মনে পড়লেই তার কলিজা কেঁপে ওঠে। আহত হয়ে গাড়িতে পড়ে থাকা অবস্থায় উনি যখন দেখলেন শাহাদ ব্রিজ থেকে লাফ দিয়েছে, তখনই উনার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহ সহায় যে শাহাদ সুস্থভাবে ফিরে এসেছে। রাহাত বিনীত কণ্ঠে আশফাক খানকে বলল, আপনাকে নিয়ে বাবা মা খুব চিন্তিত। নির্বাচনের ব্যস্ততার কারণে আসতে পারেনি। বাবা চায় ঘটনার একটা তদন্ত হোক। আসল দোষী বের হয়ে আসুক। অবশ্যই তদন্ত হবে। ট্রাক ড্রাইভার পলাতক। তাকে ধরলেই সব জানা যাবে। বাড়ির সবাই ততক্ষণে চলে এসেছে ড্রয়িং রুমে। কুলসুমা বেগম আর আব্দুল গাফফার খানকে সালাম দিল রাহাত। দুজনেই সালাম নিয়ে আদরের নাতনিকে নিজেদের পাশে বসালেন। কুলসুমা বেগম নাতনিকে সান্ত্বনা দিলেন। নাতনির বেবি বাম্প দেখে তিনি মনে মনে অনেক খুশি হলেন। কদিন ধরেই আনিশাকে দেখার জন্য মন ছটফট করছিল তার। ভাগ্যক্রমে সেই ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। রাফা রিদি জয়া বেগমের সাথে নিচে নেমে আসল। আনিশাকে দেখে দুজনেই খুশিতে বাকবাকুম করে উঠল। বাড়ির পরিস্থিতির চাপে এই কদিন দুজন খুব নিরানন্দ অবস্থায় কাটিয়েছে। কুহুর ছাদ থেকে পড়ে যাওয়ার পর থেকে দুজনের সমস্ত দুষ্টুমি বন্ধ হয়ে গিয়েছিল। আনিশাকে দেখে তারা প্রাণ ফিরে পেল। আনিশাকে ঘিরে তাদের আবদারের শেষ রইল না। পরিবারের লোকজনের সংস্পর্শে এসে আনিশা কষ্ট ভুলে গেল। জয়া বেগমকে প্রশ্ন করল, চাচ্চু কি বাড়িতে নেই? জয়া বেগম শ্বাস ফেলে বললেন, না, ব্যবসার কাজে চট্টগ্রাম গিয়েছে। তবে নির্বাচনের আগে চলে আসবে বলেছে। বাড়িতে এত শোরগোলের কারণে শাহাদের ঘুম ভেঙে গেল। বিশেষ করে রাফা রিদির চিৎকার তার কানে লেগেছে খুব। পকেটে দুহাত পুরে শাহাদ জিম ছেড়ে বেরিয়ে আসল। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার ভ্রু কুঁচকে গেল। রাহাতকে দেখা যাচ্ছে বসে থাকতে। আনিশা তার দিকে পিছন ফিরে বসে আছে বলে দেখতে পেল না। শাহাদ চোখ রোগরে দেখল, না, এটা রাহাতই। সে পায়ে পায়ে এগিয়ে এসে আনিশা যে সোফায় বসে আছে সেখানে ঘাড় কাত করে তাকাল। আনিশাকে দেখে তার চোখের পাতা ভারী হয়ে গেল। আনিশারও চোখ পড়ল শাহাদের দিকে। সে সোফা ছেড়ে উঠতে চাইলে শাহাদ তাড়াতাড়ি এসে আনিশার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। আনিশার বেবি বাম্প দেখে শাহাদ খুশিতে হাসল। আনিশার দুহাত নিজের হাত নিয়ে হাতের উল্টো পিঠে চুমু খেল। আনিশা স্নেহের দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকাল। ধরা গলায় বলল, কিভাবে পারলি এত বড় রিস্ক নিতে? একবারও আমাদের কথা মনে হয়নি? শাহাদ মুখের হাসি ধরে রেখে বলল,
মনে হয়েছে বলেই তো এই কাজ করেছি, না হলে সবাই বলতো আনিশার ভাই কাপুরুষ। এখন সবাই বলবে আনিশার ভাই সাহসী। আনিশা কপট রাগের দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, গাল ধরে জোরে টেনে দিল। পরিবারের অন্যান্যরা মৃদু হাসল। রাহাত উঠে এসে বলল, হ্যাঁ, এটাই আমার সাহসী শালা, সে নিজের শত্রুকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দিয়েছে। তাই না রে শালা? শাহাদ দাঁড়িয়ে রাহাতের সাথে বুক মেলাল। দুজন হাসিঠাট্টা করে কথা বলতে বলতে একটু সাইডার চলে গেল। রেজিয়া সুলতানা বলল, এখন তাহলে ঘরে গিয়ে রেস্ট কর, মুখটা একদম শুকিয়ে গেছে। কুহু, ওকে ঘরে নিয়ে যাও। কুহু আনিশাকে নিয়ে উপরে চলে গেল। আনিশাকে ঘরে দিয়ে এসে নিজের ঘরে এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিল। এখন তার অনেক কাজ। ফ্রেশ হয়ে আয়নার সামনে একটু পরিপাটি হয়ে নেয়ার মাঝখানে শাহাদ ঘরে ঢুকল। কুহুকে পেছনে থেকে জড়িয়ে ধরে আয়নার দিকে তাকাল। গাঢ় স্বরে বলল, ভাবছি আর দুইজন এই ঘরে থাকা উচিত হবে না, আমাদের তুলনায় ঘরটা অনেক বড়। কুহু ভ্রু কুঁচকে ঘাড় বেঁকিয়ে শাহাদের দিকে তাকিয়ে বলল, তাহলে কোথায় থাকব আমরা? শাহাদ হতাশ চোখে কুহুর দিকে তাকাল। সে কি বলল আর এই মেয়ে কি বুঝল? সে কুহুর কপালে নিজের কপাল দিয়ে ঢুস মেরে বলল, এই ঘরেই থাকব বোকা মেয়ে। শুধু দুইজন থাকব না, আরও এক দুইজন সাথে নিয়ে থাকব। কুহু বুঝতে না পেরে হা করে তাকিয়ে রইল। শাহাদের কাছে আর অন্য কোনো রাস্তা রইল না, সে গলার স্বর নিচু করে যা বলার বলে দিল। কুহু শাহাদের দিকে ঘুরে বুকে কিল দিয়ে বলল, শুধু অসভ্য কথা বলেন। সত্যিই আমি এমনটা চাই। একটা ছোট কুহু ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে, জিনিসপত্র এলোমেলো করছে, আমার কাজের ডাস্টার্ব করছে, এরকমটা সত্যিই চাই। তুমি চাও না? কুহু অবনত মস্তকে লাজুক কণ্ঠে বলল, একটা ছোট শাহাদ খান চাই আমি, যাতে আপনার সাথে ঝগড়া হলে ওর কান মলতে পারি। হুয়াট? দুষ্টু মেয়ে, আমার কান মলতে চাও তুমি? হুম। কুহু চাই 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 বলে শাহাদকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দিল। শাহাদ কুহুকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হল। এর আগেই কুহু ঘর ছেড়ে ছুটে বেরিয়ে গেল। সকালের খাওয়া দাওয়ার পর কুহুর জন্য অনেক বড় একটা আনন্দের ব্যাপার ঘটে গেল। শিরিনা বেগম আর মোয়াজ্জেম হোসেন এলেন, সাথে এলো জিয়াদ। বাবা মা আর ভাইকে দেখে কুহুর আনন্দের সীমা রইল না। মোয়াজ্জেম হোসেন প্রাণপ্রিয় বন্ধুর অ্যাক্সিডেন্টের কথা শুনে আর থাকতে পারেননি, তাই ছুটে চলে এসেছেন। আশফাক খান কেন জানায়নি এজন্য খুব রাগ করলেন। আশফাক খান বন্ধুকে শান্ত করে বললেন, তেমন কিছুই হয়নি, তাই আর তোদের জানাতে চাইনি। কিন্তু সাংবাদিকগুলো তো আর চুপ থাকে না, ঠিকই খবর জোগাড় করে নিউজে ছেড়ে দিয়েছে। শ্বশুর শাশুড়ি আসা উপলক্ষে শাহাদ আর ওই দিন কোথাও গেল না। শ্বশুর শাশুড়িকে বিনয়ের সাথে ভালো মন্দ জিজ্ঞেস করল। একমাত্র শালা জিয়াদের সাথে সময় কাটাল। দুপুর যখন ছুঁই ছুঁই তখন সপরিবারে আশফাক খানের আরেক বন্ধু বদরুল আলম এসে হাজির হল। তার সাথে আসলো তার স্ত্রী মলিনা বেগম আর কন্যা এনা। মোয়াজ্জেম হোসেনেরও বন্ধু সে। তিন বন্ধু অনেক দিন পর একসাথে হয়ে গলাগলি অবস্থা। তারা আশফাক খানের অফিস রুমে আড্ডা বসাল। রেজিয়া সুলতানা মলিনা বেগমকে নিয়ে বাড়ির মহিলাদের সাথে ডাহরোয়িং রুমে বসলেন। এনাও তার মায়ের পাশে বসে কথাবার্তা শুনছে। ওই সময় শাহাদ উপর থেকে নিচে নামল। তার পরনে ক্যাজুয়াল সাদা শার্ট আর কালো প্যান্ট। শাহাদকে দেখেই এনা লাফ দিয়ে উঠে গেল। এক প্রকার উড়ে গিয়ে শাহাদের সামনে দাঁড়াল। হাত বাড়াল হ্যান্ডাহেকের জন্য। শরীর হেলদুলে নাড়িয়ে ন্যাকা কণ্ঠে বলল, হ্যালো শাহাদ, হাউ আর ইউ? কুহু তার মায়ের পাশে বসেছিল। পুরো ব্যাপারটাই সে আগাগোড়া লক্ষ্য করছিল। এনাকে শাহাদের দিকে হাত বাড়িয়ে দিতে দেখে কঠিন চোখে তাকাল শাহাদের দিকে।
শাহাদ হঠাৎ এনাকে সামনে দেখে আশ্চর্য হল। প্রশ্ন করল, আরে এনা, বিদেশ থেকে কবে এলে? এনা আগের মতো ন্যাকা কণ্ঠে বলল, তার খবর কি আর তুমি রেখেছ? ইভেন এখনো আমার বাড়িয়ে রাখা হাতটা পর্যন্ত দেখনি তুমি। শাহাদ বিব্রত হল। এইভাবে মেয়েদের সাথে হাত মেলানোর অভ্যাস তার নেই। মহিলারা যেখানে বসে অ্যাডাডার দিচ্ছে সেখানে তাকিয়ে এসে আরো বিব্রত অনুভব করল। সবাই যে যার মতো হেসে হেসে কথা বলছে, কিন্তু কুহু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদের দিকে। তার দৃষ্টির অর্থ হল একবার হাত ধরলেই শাহাদের খবর আছে। শাহাদ দৃষ্টি সরিয়ে এনার দিকে তাকাল। বলল, আমার তাড়া আছে, পরে কথা হবে তোমার সাথে। শাহাদ এনাকে এড়িয়ে চলে যেতে চাইল। দুপা এগোতেই এনা নিজেই শাহাদের বাহু ধরে টেনে ধরল। শাহাদ মনে মনে এরকমটাই ভাবছিল। এনাকে তার বেশ ভালোভাবেই চেনা আছে। কুহুর দিকে তাকিয়ে দেখল কুহু বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে। এনা বলল, আগের চেয়ে অনেক বেশি হ্যান্ডাহাম হয়েছ তুমি। এতদিন পর এসেছি, এখন আর তোমাকে ছাড়ছি না। চল, আমিও তোমার সাথে যাব। শাহাদ দাঁতে দাঁত চেপে নিজেকে সামলাল। এই ধরনের মেয়ে মানুষ তার ঘোর অপছন্দ। মন চাচ্ছে ঘাড়ে ধরে একে ছুঁড়ে ফেলে দিতে। সে এনার হাত ছাড়িয়ে নিল জোর করে। তারপর কড়া করে বলল, তুমি আমার স্ত্রীর সামনে অসভ্যতা করছ। ও এসব দেখে অন্য কিছু ভাবতে পারে। অনেকদিন পর যেহেতু এসেছ, তাই সবার সাথে গিয়ে কথা বল। শাহাদ দ্রুত বেরিয়ে গেল। এনা প্রত্যাখ্যাত হয়ে সাপের মতো ফোঁস ফোঁস করতে লাগল। ঘাড় বাঁকিয়ে কুহুর দিকে তাকাল। কুহু এনার দিকেই তাকিয়ে আছে। তার চোখে মুখে বিদ্রূপের হাসি। এনা পরাজিত হয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ির দিকে গেল। একটা কাজের লোককে ধমক দিয়ে তার রুম কোনটা দেখিয়ে দিতে বলে তাকে নিয়ে উপরে চলে গেল। কুহু মুখে বিদ্রূপের হাসি হাসলেও মনের গহীনে শাহাদের প্রতি কেন জানি একটা অভিমান চলে আসল। বিয়ের আগে কি শাহাদের প্রেম ছিল? অন্য কোনো মেয়েকে পছন্দ ছিল? এসব নানা প্রশ্ন আসলো মনের ভিতর। কুহুর বুকের ভেতর হালকা ভার অনুভব হলো এসব চিন্তা করে। চিন্তাগুলো মাথা থেকে সরিয়ে এড়াডা হয় মনোযোগ দিতে চাইলেও পারল না। মনের ভেতর একটা চাপা অভিমান রয়ে গেল। শাহাদ হাসপাতালের ভিআইপি কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। আজ সে একা এসেছে, সাথে কাউকে নিয়ে আসেনি। হিশামের পরিবারকে এভাবে অসহায় অবস্থায় একা ছেড়ে দিতে পারে না সে। ভালো করেই জানে এই অসহায় অবস্থায় এই পরিবারটাকে ছিঁড়ে খুঁড়ে খাবে শকুনের দলেরা। গার্ডার দুইজন দরজার দুপাশে ঠায় দাঁড়িয়ে আছে। তারা শাহাদকে ঢুকতে দিচ্ছে না। বলছে এখন কারো ঢোকার অনুমতি নেই। শাহাদ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। জীবনে সে কোনো দরজায় গিয়ে দাঁড়িয়েছে অথচ তাকে অপেক্ষা করতে বলা হয়েছে, এমন কখনো হয়নি। পারিবারিক হোক আর নিজের ক্ষমতা হোক, দুটোই তার আছে। কিন্তু এই মুহূর্তে সে কোনো ক্ষমতার প্রয়োগ করতে চায় না। সে এখন হিশামের ভার্সিটির জুনিয়র হয়ে এসেছে। শাহাদ অপেক্ষা করার এক পর্যায়ে হাসিব এসে উপস্থিত হল। শাহাদকে অপেক্ষা করতে দেখে সে রাগান্বিত হয়ে গার্ডা বলল, উনাকে বাইরে অপেক্ষা করানোর সাহস তোমাদের কিভাবে হলো? গার্ডা একজন বলল, স্যার, উনাকে মনসুর আলী স্যার বাইরে দাঁড় করিয়ে রাখতে বলেছেন। হাসিব দাঁত কিরমির করে বলল, ওই বুইরা তোমার স্যার হলো কিভাবে? ও তোমাকে পেমেন্ট দেয়? আর কোনোদিন শাহাদ ভাইকে বাইরে দাঁড় করিয়ে রাখার সাহস দেখাবে না, বুঝেছ? হাসিব ধমকে উঠল। শাহাদ হাসিবের কাঁধে হাত রেখে হাসিবকে শান্ত হতে বলল। হাসিব এই ঘটনার জন্য শাহাদের কাছে কিছুটা লজ্জিত হল। তারপর শাহাদকে নিয়ে ভিতরে ঢুকল। বিশাল কেবিনের একপাশের সোফায় মনসুর আলী আর নাইমুর বসে আছে। দুজনেই শাহাদকে দেখে ডাহিন্ট কেয়ার ভাব নিয়ে তাকাল। মঞ্জুরা বেগম সিঙ্গেল একটা সোফায় তাদের সাথে বসে আছেন।
শাহাদকে দেখে ছেদ করে উঠলেন। এই ছেলে, তুমি আবার এসেছ? আর কি চাও তুমি? আমার ছোট ছেলেটাকেও মারতে চাও নাকি? শাহাদ গায়ে মাখল না এসব কথা। সে ডাউন দিকের সোফায় তাকাল। তৃপ্তি শুকনো মুখে রিশামকে কোলে নিয়ে কোমায় থাকা হিশামের দিকে তাকিয়ে বসে আছে। শাহাদকে তাকিয়ে থাকতে দেখে তৃপ্তি বলল, তার বাবার জন্য কেঁদে কেঁদে ঘুমিয়ে গেছে। বারবার গিয়ে তাকে স্পর্শ করে, হাত ধরে টানাটানি করে উঠতে বলে। বাবা বাবা বলে ডাক কান্না করে। কি করে ওকে বুঝাই যে কোমায় থাকা মানুষ উঠতে পারে না, কথা বলতে পারে না। বাবা না উঠলে খাবে না বলে জেদ ধরে আছে। আমি কোথা থেকে ওর বাবাকে এনে দিব বলতে পার? তৃপ্তি ঘুমন্ত রিশামকে বুকে চেপে ফুপিয়ে কেঁদে উঠল। শাহাদ বিষণ্ণ দৃষ্টিতে সে কান্না দেখল। তৃপ্তির জায়গায় কেন জানি কুহুর মুখটা ভেসে উঠল। সহ্য করতে পারল না, চোখ সরিয়ে নিল। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, হিশাম ভাই নেই, হাসিবেরও বয়স হয়নি। এবারের নির্বাচনে কি করবেন ভাবছেন? মঞ্জুরা বেগম বললেন, সেটা কি তোমাকে বলতে হবে? মনসুর আলী মাথা নাড়িয়ে বললেন, বাবা শাহাদ, কিছু মনে করো না। বিরোধী দলের সাথে এসব আলোচনা করা তো উচিত না। নির্বাচন কিভাবে হবে না হবে এটা আমরা ঠিক করে নিব। শাহাদ মনসুর আলীর কথায় পাত্তা দিল না। মঞ্জুরা বেগমের দিকে তাকিয়ে বলল, আমি একটা পরামর্শ দিতে চাই আপনাকে। হিশাম ভাইয়ের জায়গায় ভাবি নির্বাচনে দাঁড়াক। দলের লোকজন নেত্রী হিসেবে হিশাম চৌধুরীর স্ত্রীকে সহজেই গ্রহণ করে নিবে। ভালো করে প্রচারণা চালালে নির্বাচনেও জেতার সুযোগ বেড়ে যাবে। মনসুর আলী খেয়ে ফেলব টাইপ দৃষ্টিতে শাহাদের দিকে তাকাল। নাইমুর কনুই দিয়ে মনসুর আলীকে গুঁতো দিয়ে চোখ টিপল। এই ভয়টার কথাই একটু আগে সে মনসুর আলীকে বলেছিল। মনসুর আলী শটান দাঁড়িয়ে গেল। রাগী স্বরে বলল, অসম্ভব। তোমার এসব পরামর্শ কেউ মানবে না। শাহাদ বাঁকা চোখে তাকিয়ে বলল, সেটা ঠিক করার আপনি কেউ না। মনসুর আলী মুহূর্তেই নিজেকে সামলে নিল। মুখ থেকে রাগ সরিয়ে হালকা হেসে মঞ্জুরা বেগমকে বলল, হিশামের পরিবর্তে আপনিই আমাদের অভিভাবক। আপনিই ঠিক করুন কি হবে। বাড়ির বউ বাইরে গিয়ে নির্বাচন করবে, এসবে তো বাড়ির মান সম্মানই থাকবে না, নির্বাচনে জয় হওয়া তো দূরের কথা। মঞ্জুরা বেগম ক্ষুব্ধ চোখে শাহাদের দিকে তাকিয়ে বলল, তুমি আমার পরিবারের যথেষ্ট ক্ষতি করেছ। আর না। কি ভেবেছ তৃপ্তিকে দিয়ে নির্বাচন করাবো আর তুমি ওকে হারিয়ে সহজেই জিতে যাবে? তা হবে না। বের হয়ে যাও। নাইমুর, ওকে বের করে দাও। হাসিব চিৎকার দিয়ে উঠল, মা এসব কি করছো তুমি? মঞ্জুরা বেগম পরোয়া করলেন না ছেলের কথা। নাইমুর শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, খান সাহেব কি নিজে যাবেন নাকি আমাকে ঘাড় ধরতে হবে আপনার? এই কথায় শাহাদ একদমই বিচলিত হল না। শান্ত দৃষ্টিতে নাইমুরের চোখের দিকে তাকিয়ে বলল, আমি শাহাদ খান। তোর মতো ডাহরেনের নিচে বাস করা কীট আমায় স্পর্শ করবে? এত সাহস তোর? নাইমুরের চোখে আগুন জ্বলে উঠল। অপমানের সূক্ষ্ম খোঁচা লাগল তার শরীর জুড়ে। আন্ডারওয়ার্ল্ডের রাজা সে, আর শাহাদ তাকে ডাহরেনের নিচের কীট বলল? সে শক্ত হয়ে শাহাদের সামনে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। শাহাদ মঞ্জুরা বেগমের দিকে তাকাল। মঞ্জুরা বেগম ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। শাহাদ ব্যথিত হয়ে মনসুর আলীর দিকে এক নজর তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। মনসুর আলী খুশিতে বাকবাকুম করে উঠলেন। এই যাত্রায় এই আপদকে বিদায় করা। এবার মঞ্জুরা বেগমকে বুঝিয়ে শুনিয়ে দলের সর্বময় ক্ষমতার অধিকারী হতে হবে তাকে। তবেই তার আশা পূরণ হবে। হাসপাতাল থেকে ফিরে শাহাদের মনটা অত্যন্ত ভার হয়ে রইল। অন্য কোথাও না গিয়ে সে সোজা বাড়ি চলে আসল। সারাদিন বাড়িতেই থাকল।
বিকালে ঘুম দিয়ে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুমালো। সন্ধ্যায় খান বাড়িতে জম্পে অ্যাডাডা বসল। পুরুষ আর মহিলা সবাই ডাহরইং রুমে অ্যাডাডা হয়ে বসল। বাড়ির মহিলারা ইতোমধ্যে বিভিন্ন রকমের ভাজাপোড়াহার আয়োজন করে ফেলেছে, সাথে চায়ের ব্যবস্থাও আছে। রান্নাঘরে কাজ করতে গিয়ে কুহু ঘেমে নিয়ে একাকার। তার উপর আজ শাড়ি পরেছে। শাড়ির আঁচল কোমরে গুজে রান্নাঘরে ছুটাছুটি করছে। রেজিয়া সুলতানা আর জয়া বেগমকে জোর করে সে ডাহরইং রুমে অ্যাডাডা হয়ে পাঠিয়েছে। বাড়ির বড়রা সবাই আলাপ করবে আর তারা রান্নাঘরে থাকবে, এটা কুহু মানতে পারল না। এতদিন তো উনারা করেছেই, এবার সে কাজের লোকদেরকে নিয়ে নিজেই পুরো রান্নাঘরের নিয়ন্ত্রণ নিয়ে নিল। শিরিনা বেগম মেয়ের এমন ভূমিকা দেখে খুশি হলেন। মেয়েটা ছেলেমানুষি ছেড়ে এরকম সংসারী হবে, এটাই তো তিনি চাইতেন। শাহাদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। সবাইকে সালাম দিল। শাহাদকে দেখামাত্র এনা তার মায়ের পাশ থেকে উঠে গিয়ে শাহাদ যেই সোফায় বসেছে সেখানে বসে পড়ল। শাহাদ এত কিছু আমলে নিল না, সেটি টেবিল থেকে পেপারটা নিয়ে উল্টেপাল্টে দেখতে লাগল। নাস্তা টেবিলেই ছিল, এখন কাজের লোকেরা চা নিয়ে এলো। কুহু শাহাদকে উপর থেকে নামতে দেখেই কিচেনে এসে তার জন্য আলাদা চা বসিয়ে দিয়েছিল। কাজের লোকদের বলে দিয়েছিল শাহাদকে যেন চা না দেয়া হয়। চা করা হয়ে গেলে শাড়িটা ঠিকঠাক করে কাপ হাতে নিজেই চলল শাহাদকে চা দিতে। তার ইচ্ছা শাহাদের পাশে বসে সবার সাথে অ্যাডাডা দিবে। কাজের লোকগুলো অন্য একটা টেবিলে চা নাস্তা এনে রাখল। এনা এতক্ষণেও শাহাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছিল না, তাই উঠে গিয়ে টেবিল থেকে চা নিয়ে এসে শাহাদের মুখের কাছে ধরে ন্যাকা ন্যাকা করে বলল, এই নাও তোমার চা। শাহাদ এত কিছু না ভেবে পেপারটা টেবিলের উপর রেখে চায়ের কাপটা হাতে নিল। ঘুম ঘুম ভাবটা এখনো কাটেনি। এই মুহূর্তে এক চুমুক চায়ের প্রয়োজন খুব বেশি। চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ তুলে দেখল রান্নাঘরের দরজার সামনে কুহু থম মেরে দাঁড়িয়ে আছে, চোখমুখ কঠিন। এভাবে কুহুর দাঁড়িয়ে থাকার কারণ বুঝল না শাহাদ। খেয়াল করে দেখল কুহুর হাতে একটা চায়ের কাপ। আরও কিছু খেয়াল করার আগেই কুহু ঝট করে ঘুরে গেল। রান্নাঘরের বাইরে এক কোনায় রাখা ময়লা ফেলার বিনটার কাছে গিয়ে চায়ের কাপ প্লেট সহ চাটা ফেলে দিল। তারপর ঝড়ের বেগে রান্নাঘরের ভেতর চলে গেল। এই পুরো ব্যাপারটায় শাহাদ অবাক হয়ে গেল। কুহুর হঠাৎ এমন করার কারণ কি? কারণ খুঁজতে গিয়ে হাতের চায়ের কাপটার দিকে তাকালো, তারপর তাকালো পাশে বসা এনার দিকে। তখনই তার মাথায় পুরো ঘটনা পরিষ্কার হয়ে গেল। চায়ের কাপটা টেবিলে রেখে উঠে দাঁড়াল। এনা শাহাদের হাত খামছে ধরে বলল, কোথায় যাচ্ছ? সবাই তো এখানে বসে অ্যাডাডা দিচ্ছে, বসো না। শাহাদ ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। এখনই তাকে কুহুর কাছে যেতে হবে, বেশি দেরি করে গেলে রান্নাঘরে আগুন লেগে যেতে পারে। সে দ্রুত রান্নাঘরে চলে আসল। তাকে দেখে কাজের লোকগুলো বেরিয়ে গেল রান্নাঘর থেকে। শাহাদ তাকিয়ে দেখল বিশাল কিচেনের একপাশে তাকে হেলান দিয়ে কুহু দাঁড়িয়ে আছে। দেখে বেশ বোঝা গেল যে সে রাগে ফুঁসছে। এই প্রথম শাহাদের একটু ভয় ভয় লাগল। কুহু অন্যরকম কিছু ভেবে বসে আছে কি না কে জানে। শাহাদ গলা ঝাড়ল। কুহু তাকাল না, আগের মতোই শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। শাহাদ কুহুর কাছাকাছি দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, চা নিয়ে আসলে আমাকে না দিয়ে ফেলে দিলে কেন? কুহু কঠিন স্বরে বলল, চা দেওয়ার জন্য তো এখন কত মানুষ আছে, আমার আর কি প্রয়োজন? শাহাদ সচেতন হয়ে ঠোঁট কামড়াল। বুঝতে পারল রেডার সিগন্যাল জ্বলছে, খুব সাবধানে পা ফেলতে হবে। শাহাদ নরম স্বরে বলল, আমি ভাবলাম তুমি পাঠিয়েছ। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এখন তাহলে একটু চা করে দাও। চা না খেলে মাথাটা ক্লিয়ার হবে না। কুহু নড়ল না, আগের মতো অটল দাঁড়িয়ে রইল। শাহাদ মুখে মধু ঢেলে বলল, চা করে দাও না বউ।
কুহু অগ্নিদৃষ্টিতে তাকালো শাহাদের দিকে। অন্য মেয়ের হাত থেকে চা নিয়ে এখন এসেছে বউ বউ করতে। সে গ্যাস জ্বালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিল চুলায়। শাহাদের সামনে চা পাতার বক্স থেকে দুমুঠো চা পাতা দিল পানিতে। শাহাদ সতর্ক চোখে সবই দেখল কিন্তু কিছু বলল না। কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায় এটা নিয়ে চিন্তা করতে লাগল। চা পাতা ফুটে গেলে কুহু এক কাপ চা ঢেলে কোনো চিনি ছাড়াই শাহাদের হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন, খান। শাহাদ শান্তভাবে চায়ের কাপ নিয়ে চুমুক দিল। সাথে সাথে ওর মনে হলো ওর মুখটা যেন ক্ষয়ে গেল। বিশ্রী রকমের তেতো হয়েছে চাটা। তার চোখমুখ বিকৃত হয়ে গেল। চায়ের কাপটা কিচেনের তাকে রেখে হাত মুখের সামনে এনে বার কয়েক কাশল। কুহুর দিকে তাকিয়ে দেখল সে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। শাহাদের অবস্থা দেখে বলল, ওর হাতে দেয়া চা তো ঠিকই আরাম করে খেলেন। আমার হাতে দেয়া চাতে তো লাগে, তাই না? শাহাদ হতাশ দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। বর্ডারদার ছেলে মানুষই করছে মেয়েটা। ভুল বুঝছে তাকে। সে এক হাতে কুহুকে নিজের কাছে এনে আরেক হাতে চায়ের কাপটা নিল। বলল, আমার মিষ্টি বউয়ের হাতের সবই মিষ্টি। এই দেখো খাচ্ছি। শাহাদ চায়ের কাপটা ঠোঁট পর্যন্ত নিতেই কুহু ছো মেরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সিঙ্কে চাশুদ্ধ কাপটা রেখে দিল। শাহাদ পেছনে থেকে কুহুকে আলিঙ্গন করে বলল, রাগ করে আছো কেন? ওই চাটাও তো তোমার হাতেই বানানো। কুহুর কেন জানি গলা ধরে এলো। ধরা গলায় বলল, আমি ছাড়া অন্য কোনো মেয়ে কেন আপনাকে চা দিবে? কেন আপনার পাশে বসবে? কি হয় ও আপনার? শাহাদ কুহুকে নিজের দিকে ফিরালো। বলল, বিশ্বাস করো ও আমার কিচ্ছু হয় না। তুমি ভুল বুঝছ। ও আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটবেলা থেকে হালকা পাতলা জানাশোনা ছিল। এরপর ও বিদেশ চলে যায়। ব্যাস। কুহু মনে মনে জানে যে শাহাদের সাথে ও মেয়ের কিছু নেই। তারপরও সে এসব মানতে পারছে না। তার রাগ পাচ্ছে। এমন সময় রেজিয়া সুলতানা আসলেন কিচেনে। কুহু আর শাহাদকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার কুহু, তোমাকে ডাকছি শুনোনি? আর শাহাদ, তুই মেয়েটাকে এখানে আটকে রেখেছিস কেন? ওর বাবা মা এসেছে, ওদের সাথে সময় কাটাতে দে। শাহাদ কিছু না বলে কিচেন থেকে চলে গেল। কুহুকে এমন দেখে রেজিয়া সুলতানা কিছু হয়েছে কিনা জিজ্ঞেস করলেও কুহু কিছু বলল না। মা বাবার সামনেও সে পুরোপুরি নিজেকে স্বাভাবিক রাখল। ড্রয়িং রুমে অনেকবারই এনার সাথে চোখাচোখি হয়েছে। শাহাদ আর দ্বিতীয়বার ড্রয়িং রুমে আসেনি। তার জন্য আরেকবার চা নাস্তা বানিয়ে তার স্টাডি রুমে পাঠিয়ে দেয়া হয়েছে। কুহুর বাবা মা চলে গেল এর কিছুক্ষণ পরেই। সবাই থেকে যাওয়ার অনুরোধ করলেও তারা থাকলেন না। জিয়াদের পড়াশোনা আছে, তাই থাকা যাবে না। এনা আর তার পরিবার কয়েকদিন এই বাড়িতে থাকবে। রাতের ডাহনারে শাহাদ সবার সাথে খেল না। মিটিংয়ের দোহাই দিয়ে সে আউটহাউজে ডাহনার করল। কুহু যেহেতু এনাকে তার আশপাশে পছন্দ করছে না, তাই সে সর্বাত্মক চেষ্টা করছে যতদিন এনা থাকবে ততদিন সে এনাকে ধারে কাছে আসতে দিবে না। ডাহনারের পর কুহু রুমে আসল। শাহাদ তখন বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল। কুহুকে দেখে সিগারেট ফেলে ডাকল, বউ, শুনে যাও। কুহু অভিমান দেখিয়ে বলল, আমি ঘুমাবো। অগত্যা শাহাদকে বারান্দা থেকে আসতে হল। এসে কুহুর হাত টেনে ধরল। বলল, এই যে হাত ধরেছি, এখন কোথায় যাও দেখি। কেন শুধু হাত ধরবেন কেন? পুরো শরীরে কি সমস্যা? কথাটা বলেই কুহু জিভে কামড় দিল। রাগের চোটে মুখ ফসকে কি বলে ফেলেছে। শাহাদ ফিসফিস করে বলল, সমস্যা নেই বলছো? না, নেই। এবার ছাড়ুন। শাহাদ আরো গভীরভাবে জড়িয়ে ধরে বলল, উহুম। আগে বল, অনুমতি দিয়েছ? কিসের অনুমতি?
শাহাদ কানে কানে ফিসফিস করে বলল কিসের অনুমতি তার প্রয়োজন। কুহু আর অভিমান করে থাকতে পারল না। এসব কথা শুনে দিল হেসে। কপট রাগ দেখিয়ে বলল, খুব অনুমতি চাওয়া হচ্ছে এখন, তাই না? হুমম, আমি ভদ্রলোক, অনুমতি ছাড়া কিছু করা ঠিক হবে না। শাহাদ অনুমতি আদায় করেছে কিনা জানা গেল না, তবে দুজনের খুনসুটির আওয়াজ ভেসে আসছে। কুহুর হাসি শোনা যাচ্ছে। নিশ্চয়ই শাহাদ এতক্ষণে তার অভিমান ভেঙে ফেলেছে। সকাল সকাল কুহু ফুরফুরে মনে ঘুম থেকে উঠল। গোসল করে শাড়ি পরে ভেজা চুল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। সে এখন কিচেনে যাবে। সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল এনা উপরে উঠছে। তার গলায় ঝুলছে হেডফোন পরনে জগিং স্যুট। কুহু মনে মনে ভাবল ডাহিনীটা নিশ্চয়ই জগিং করতে গিয়েছিল। কুহু গুনগুন করতে করতে ভেজা চুলগুলো সামনে ঝাড়তে ঝাড়তে সিঁড়ি বেয়ে নামতে লাগল। এনার কাছাকাছি আসতেই চুলগুলো বেশি জোরে ঝাড়া দিয়ে পিছনের দিকে দিল। লম্বা চুলের অগ্রভাগ এনার গাল ছুঁয়ে গেল। চুল থেকে পানির ছিটাও পড়েছে তার মুখে। রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল? পানি ছিটাচ্ছ কেন? কুহু আশ্চর্য হয়ার ভান করে বলল, তোমার এখানে পানি চলে গেছে? সরি, আসলে ঘুম থেকে সকালে উঠতে দেরি হয়েছে তো, তাই গোসল করে চুলগুলো শুকানোর সময় পাইনি। এনা ভেজা চুলের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, তাহলে আরো সকালে উঠলেই পারো। কুহু আঙুলে আঁচল প্যাঁচিয়ে লাজুক কণ্ঠে বলল, আসলে তোমার ভাইয়া উঠতে দেয় না, বুঝই তো। কুহু চোখ মারল এনাকে, তারপর নেচে নেচে সিঁড়ি বেয়ে নেমে গেল। এনা শকুনের দৃষ্টিতে কুহুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়েকে সে শীঘ্রই বুঝাবে কত ধানে কত চাল। সকালের ব্রেকফাস্ট শাহাদ আগেই সেরে নিল, যার কারণে এনার সাথে এক টেবিলে বসতে হল না। খেয়াল করে দেখল কুহু হাসিমুখে রয়েছে। শাহাদ হাফ ছেড়ে বাঁচল। যাক, বউকে অবশেষে সামলানো গেল। এনা এসে দেখল শাহাদ ব্রেকফাস্ট করে ফেলেছে। সে রেগেমেগে আগুন হয়ে গেল, কিন্তু তা প্রকাশ করল না। কুহু এনার অবস্থা দেখে মিটি মিটি হাসল। কুহুর হাসি দেখে এনার আরও রাগ হল। এনাকে রাগিয়ে দিতে কুহু আরও একটা দুর্দান্ত কাজ করল। শাহাদ যখন বাইরে যাওয়ার জন্য নিচে নামল, কুহু তখন সদর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে তাকিয়ে দেখল সবাই যে যার মতো ব্যস্ত, তবে এনা খাবার টেবিলে বসে থেকে তাদের দিকে তাকিয়ে আছে। কুহু শাহাদকে কানে কানে কিছু বলবে বলে নিচু হতে বলল। শাহাদ মাথা নিচু করলে টুপ করে ওর গালে চুমু দিয়ে বসল। কুহুর এরকম আচরণে শাহাদ যারপরনাই অবাক হল। হাসল কুহুর ছেলেমানুষী আচরণে। সে ও কুহুর কপালে গাঢ় চুমু খেয়ে বিদায় নিল। শাহাদকে বিদায় করে দিয়ে কুহু শয়তানি হাসি দিয়ে এনার দিকে তাকাল। এনা শক্ত হয়ে বসে আছে। কুহুর এই হাসি তার জেদ আরও বাড়িয়ে দিল। সে মনে মনে বিভিন্ন ফন্দি আটল কুহুকে টাইট করার। বিকেলবেলায় কুহু ছাদ থেকে কাপড় নিয়ে নিজের ঘরে আসার সময় হলওয়েতে এনার সাথে দেখা হয়ে গেল। এনা আর থাকতে না পেরে বলল, এত ঢং কেন তোমার? কুহু না বোঝার ভান করে বলল, কিসের ঢং? স্বামী কি তোমার একাই আছে আর কারো নেই? আর শুনো, আমি বিদেশে না গেলে আমিই হতাম এই বাড়ির বউ, শাহাদের বউ। তোমার থেকে যোগ্যতা, সৌন্দর্য সবকিছুই আমার বেশি। বুঝেছ? কুহুর মেজাজ খারাপ হয়ে গেল। কঠিন স্বরে বলল, এখন শাহাদ খানের বউ আমি, খান বাড়ির বউ আমি। এতই যেহেতু যোগ্যতা আর সৌন্দর্য, তাহলে অন্যের স্বামীর দিকে নজর না দিয়ে নিজের জন্য কাউকে খুঁজলেই পারো। এনা বাঁকা হেসে বলল, অন্যের স্বামীর দিকে নজর দিতে ভালো লাগে। এতে করে একটা কম্পিটিশন ভাইব আসে। তারপর এই কম্পিটিশনে জিতে গিয়ে যখন বউটাকে হারিয়ে দিই তখন কি যে ভালো লাগে। তোমাকে যখন হারাবো তখন মজা বুঝবে। তোমাকে হারিয়ে তবেই আমি শান্তিতে বিদেশে যাব। কুহু বলার ভাষা হারিয়ে ফেলল এমন কথা শুনে।
কোনো মেয়ে এতটা খারাপ হতে পারে তা তার জানা ছিল না। এনা আবারও বলল, এটা আসলে আমার শখ বলতে পারো। অন্যের স্বামীকে নিয়ে খেলতে ভালো লাগে। এতে করে আমি যে রূপে গুণে শতগুণে এগিয়ে সেটা তার বউকে বুঝিয়ে দিই। কুহু প্রবল ঘৃণায় হাতের কাপড়গুলো এনার মুখে ছুঁড়ে দিল। এনা দাঁত কিরমিরিয়ে বলল, ইউ ব্লাডা বিচ! আমার স্বামীকে নিয়ে খেলবি? আমাকে হারাবি? দাঁড়া, দেখাচ্ছি তোকে। এটা বলেই কুহু এক হাতে এনার চুল টেনে ধরল। এনা হঠাৎ আক্রমণে চিৎকার করে উঠল। নিজেকে কিছুটা সামলে সেও কুহুর চুল খামছে ধরল। এইবার কুহু আরেক হাত দিয়ে এনার আরেক পাশের চুল ধরল। এনাও কুহুর দেখাদেখি আরেক হাতে কুহুর চুল ধরল। দুজনের চুল টানাটানি করে চিৎকার করতে লাগল। শাহাদ সব কাজ শেষ করে ঘরে ফিরছিল। সিঁড়ি থেকেই সে চিৎকার চেঁচামেচি শুনে দ্রুত সিঁড়ি পেরিয়ে হলওয়েতে এলো। দেখল কুহু আর এনা চুলোচুলি করছে। শাহাদ এই ঘটনা দেখে হতভম্ব হয়ে গেল। জীবনে সে চুলোচুলির কথা শুনেছে কিন্তু নিজ চোখে দেখেনি কোনোদিন। এই প্রথম সে চুলোচুলি দেখছে, সেখানে আবার তার নিজের বউ আছে। চলবে।